আমাকে কথা বলতেই হবে। আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব। দেলোয়ার হোসাইন সাঈদীর জীবনের শেষ দিনগুলো কেমন ছিল? কেন তাকে নিয়ে এত বিতর্ক? কিভাবে একজন সাদাসিধে গ্রামের মানুষ, যাকে একসময় তার নিজের গ্রামের লোকেরাই ঠিকমতো চিনত না, তিনি একটা সময় দেশের অন্যতম আলোচিত এবং একই সাথে সমালোচিত ব্যক্তিতে পরিণত হলেন? কেন তার জীবনের শেষ দিনগুলো কাটল অন্ধকার কারাগারের 4 দেয়ালের ভেতর? 2023 সালের 14ই আগস্ট যখন খবর ছড়ালো যে তিনি আর বেঁচে নেই, তখন কেন দেশের মানুষ পরিষ্কার 2 ভাগে ভাগ হয়ে গেল? কেউ তার জন্য চোখের পানি ফেলল, আবার কেউ প্রকাশ করল স্বস্তি। আসলে কি ঘটেছিল দেলোয়ার হোসাইন সাঈদীর জীবনের শেষ দিনগুলোতে? তার মৃত্যুর পেছনের আসল ঘটনা কি? আর কেনই বা তার মৃত্যুর পর এতদিন পার হয়ে গেলেও বিতর্ক থামছে না? পিরোজপুর জেলার জিয়াননগরের ছোট্ট একটা গ্রাম, নাম সাউথখালী। এই গ্রামেই 1940 সালের 2 ফেব্রুয়ারি জন্ম নেন দেলোয়ার হোসাইন সাঈদী। বাবা ইউসুফ সিকদার এবং মা গুলনাহার বেগম। গ্রামের মানুষ তার বাবাকে একজন সাধারণ আলেম হিসেবেই চিনত। এলাকার প্রবীণ মানুষদের মতে জন্মের পর তিনি এলাকায় দেলোয়ার সিকদার নামেই বেশি পরিচিত ছিলেন। কিন্তু অবাক করা বিষয় হলো, সেই সাউথখালী গ্রামের নাম এখন মানুষের মুখে মুখে বদলে গিয়ে হয়ে গেছে সাঈদখালী। বালিপাড়া ইউনিয়নের এই গ্রামটির নাম একজন মানুষের নামের প্রভাবে কিভাবে বদলে গেল তা নিয়ে আজও অনেকেই বিস্মিত হন। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের অনেকেই বলেন, সাউথখালী নাম থেকেই হয়তো তিনি নিজের নামের সাথে সাঈদী উপাধি জুড়ে নিয়েছিলেন। যদিও তার পরিবারের দাবি সম্পূর্ণ ভিন্ন। তার ছেলে মাসুদ সাঈদীর ভাষ্য অনুযায়ী সিকদার তাদের কোনো পারিবারিক উপাধি ছিল না, বরং সাঈদীটাই তাদের আসল বংশগত উপাধি। গ্রামের মক্তবে প্রাথমিক পড়ালেখা শেষ করার পর তিনি ছারসিনা এবং খুলনার আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। পড়ালেখা শেষ করার পর তার কর্মজীবন নিয়ে বেশ কিছু ভিন্নমত রয়েছে। স্থানীয়দের মতে তিনি একসময় গ্রামের কাছে পাড়ের হাটে ভাইরা ভাইয়ের সাথে মিলে মুদি দোকানের ব্যবসাও করেছিলেন। সেই সময় তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, যদিও তার ছেলে এই তথ্য সঠিক নয় বলে দাবি করেন। পরিবারের মতে তিনি কখনোই পাড়ের হাটে ব্যবসা করেননি, বরং তিনি খুলনায় ব্যবসা করতেন এবং লেখালেখির সাথে যুক্ত ছিলেন। ছাত্রজীবনের পর থেকেই নাকি তার লেখালেখির শুরু। 80 দশকের শুরুর দিকে তিনি সারা দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিল বা ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেন। তার কথা বলার ধরন ছিল অত্যন্ত আকর্ষণীয়। এই ওয়াজ মাহফিলগুলোই তাকে রাতারাতি দেশ জুড়ে পরিচিতি এনে দেয়। চট্টগ্রামের বিখ্যাত তাফসির মাহফিল তিনি শুরু করেছিলেন, যা টানা 38 বছর ধরে চলেছে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি ধর্মীয় বক্তা হিসেবে বিশাল এক অনুসারী গোষ্ঠী তৈরি করতে সক্ষম হন। কিন্তু এই আকাশচুম্বী জনপ্রিয়তার পাশাপাশি ধীরে ধীরে তার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগও উঠতে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন তিনি ধর্মীয় সমাবেশের আড়ালে আসলে জামায়াতে ইসলামীর হয়ে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন। 1979 সালে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এরপর তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসন থেকে পরপর 2 বার সংসদ সদস্যও নির্বাচিত হন। শুধু দেশেই নয়, দেশের বাইরেও তাকে নিয়ে কম বিতর্ক হয়নি। পশ্চিমা দেশগুলোতে তার চরমপন্থী মতবাদের কারণে 2004 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে নো ফ্লাই তালিকায় যুক্ত করে, যার মানে হলো তিনি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে পারবেন না। এরপর 2006 সালে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানেও তার বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক ওঠে। হিন্দু ও আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারের অভিযোগে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার ভিসা বাতিলের অনুরোধ পর্যন্ত করেছিল ব্রিটিশ গণমাধ্যম। তবে তার জীবনের সবচেয়ে বড় এবং বিতর্কিত অধ্যায়টি শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘটনাগুলোকে কেন্দ্র করে। 1971 সালে যখন দেশে মুক্তিযুদ্ধ চলছিল, তখন তার বয়স ছিল 30 বছর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতে সে সময় তিনি পাকিস্তানি বাহিনীকে সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন। অভিযোগ ওঠে যে তিনি পিরোজপুরের রাজাকার বাহিনীর সদস্য হিসেবে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, শ্লীলতাহানি এবং জোর করে ধর্মান্তরিত করার মতো মানবতা বিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত ছিলেন। স্থানীয় পর্যায়ে তিনি নাকি সে সময় দেইলা রাজাকার নামেই পরিচিত ছিলেন। কিন্তু সাঈদীর আইনজীবীরা আদালতে দাবি করেন 1971 সালের সেই কুখ্যাত দেইলা রাজাকার এবং দেলোয়ার হোসাইন সাঈদী এক ব্যক্তি নন। আসল দেইলা রাজাকারকে নাকি মুক্তিযুদ্ধের পরপরই মুক্তিযোদ্ধারা আটক করেছিল, তখনই নাকি প্রাণ হারায় সে। দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর ভাষ্য অনুযায়ী 1971 সালে সাঈদী পিরোজপুরেই ছিলেন না। তিনি 1969 সাল থেকেই পরিবার নিয়ে যশোরে বসবাস করতেন।
2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়। 2010 সালের 29শে জুন ধর্মীয় অনুভূতিতে হানার অভিযোগে সাইদিকে প্রথমবারের মতো গ্রেপ্তার করা হয়। এরপর 2011 সালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2013 সালের 28শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে 8টি অপরাধে দোষী সাব্যস্ত করে এবং এর মধ্যে 2টিতে তাকে সর্বোচ্চ শাস্তি প্রাণদণ্ডের আদেশ দেয়। এই রায়ের পর পুরো দেশ যেন জ্বলে ওঠে। তার অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এই বিচার প্রক্রিয়ার সমালোচনা করে এবং একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে। পরবর্তীতে 2014 সালের 17ই সেপ্টেম্বর আপিল বিভাগ তার প্রাণদণ্ড কমিয়ে আজীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে। এবার আসা যাক মূল বিষয়ে। কেমন কাটছিল তার জীবনের শেষ দিনগুলো? 2010 সালে গ্রেপ্তারের পর থেকে দীর্ঘ 13 বছরের বেশি সময় ধরে তিনি বন্দি জীবন কাটাচ্ছিলেন। বয়সের ভারে এবং নানা শারীরিক জটিলতায় তিনি বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাকে রাখা হয়েছিল। সেখানে তিনি বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন। পরিবারের সদস্যদের সাথে দেখা করার সুযোগও অত্যন্ত সীমিত ছিল। এক সময়ের যেই মানুষটির কথায় লাখো মানুষ জড়ো হতো, সেই মানুষটির শেষ দিনগুলো কাটছিল 4 দেয়ালের বন্দিদশায়। কারাগারে তার রুটিন ছিল খুব সাধারণ: বই পড়া, ইবাদত করা এবং নিজের শারীরিক অসুস্থতার সাথে লড়াই করা। এভাবেই কাটছিল তার জীবনের শেষ সময়টুকু। 2023 সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়। দিনটি ছিল 13ই আগস্ট, রবিবার। কাশিমপুর কারাগারে হঠাৎ করেই তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। কারা কর্তৃপক্ষ বুঝতে পারে যে তার বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। দ্রুত তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে তাকে বাঁচানোর জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরের দিন অর্থাৎ 14ই আগস্ট 2023 সালে 83 বছর বয়সে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ঢাকা শহর এবং সারা দেশে এক থমথমে পরিস্থিতি তৈরি হয়। হাসপাতাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তার দেহ পরিবারের কাছে হস্তান্তর এবং জানাজা নিয়ে তৈরি হয় নতুন জটিলতা। শেষ পর্যন্ত 15ই আগস্ট পিরোজপুরে তার নিজের প্রতিষ্ঠিত সাইদি ফাউন্ডেশনের পারিবারিক কবরস্থানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে দাফন করা হয়। তবে তার মৃত্যু নিয়ে বিতর্ক এখানেই থেমে থাকেনি। তার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে তার ছেলে মাসুদ সাইদি, পরবর্তীতে 2024 সালের অক্টোবর মাসে প্রকাশ্যে দাবি করেন যে তার বাবাকে আসলে সুস্থ অবস্থায় কারাগার থেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছে হাসিনা সরকার। এই অভিযোগ সাইদির মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া রহস্যকে আরও বাড়িয়ে দেয়। দেলোয়ার হোসাইন সাইদি এমন একজন ব্যক্তি যাকে নিয়ে দেশের মানুষের দৃষ্টিভঙ্গি সবসময়ই একেবারে দুই মেরুতে অবস্থান করেছে। এক দলের কাছে তিনি ছিলেন একজন প্রখ্যাত ইসলামিক বক্তা এবং অবিসংবাদিত নেতা। তাদের চোখে তিনি নিছক রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। অন্যদিকে দেশের আরেক বিশাল অংশের মানুষের কাছে তিনি একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। সাইদির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জুড়েই ছড়িয়ে আছে হাজারো প্রশ্ন আর বিতর্ক। গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে সংসদের সদস্য হওয়া, দেশ বিদেশে খ্যাতি অর্জন করা, আবার শেষ জীবনে এসে এক যুগেরও বেশি সময় জেলের অন্ধকার প্রকোষ্ঠে কাটানো, এমন নাটকীয় জীবন খুব কম মানুষেরই দেখা যায়। দেশের রাজনৈতিক ইতিহাসে দেলোয়ার হোসাইন সাইদি এক অমীমাংসিত বিতর্কের নাম। দেলোয়ার হোসাইন সাইদিকে নিয়ে আপনাদের কি মতামত? আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।